দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এই আয়োজনে। আপনাদের সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে। পুষ্টি বাজার একটি অনলাইন অর্গানিক প্ল্যাটফর্ম। আপনারা ভিজিট করতে পারেন www.pushtibajar.com এই সাইটে। দর্শক, একটা টালমাটাল অবস্থা চলছে। কোন দিকে আগামী নির্বাচন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত 5ই আগস্ট কিন্তু ঘোষণা দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণের পর। তিনি আগামী ফেব্রুয়ারির 2026 ফেব্রুয়ারিতে কিন্তু তিনি জাতীয় নির্বাচনের একটি ঘোষণা দিয়েছেন, রূপরেখা তিনি প্রকাশ করেছেন এবং বলেছেন যে 2026 ফেব্রুয়ারির প্রথম দিকে একটি নির্বাচন অনুষ্ঠান আয়োজন করবেন এবং এই ব্যাপারে কিন্তু একটি আনুষ্ঠানিক চিঠিও দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তারা বলেছেন যে প্রথম দিকে অর্থাৎ রমজানের আগেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। দর্শক, কিন্তু ঘোলাটে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত দিনে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি লন্ডন সফর করবার পর এবং লন্ডন সফর সময় তিনি কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছিলেন এবং বৈঠক করবার পর কিন্তু কিছু নীতিগত সিদ্ধান্ত হয়েছিল এবং সেই বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সামরিক উপদেষ্টা খলিলুর রহমান তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথভাবে কিন্তু বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। এরপরে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, একটি হৃদ্রতাপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এই সম্পর্কটি কিন্তু বাংলাদেশের অন্য দলগুলো ভালোভাবে নেয়নি। তাদের প্রশ্ন উঠেছিল যে একটি রাজনৈতিক দলের সাথে এককভাবে এই ধরনের বৈঠক, এরপরে যৌথভাবে সংবাদ সম্মেলন, এটি কিন্তু মোটেও ভালো হয়নি, দেশের জন্য ভালো হয়নি এবং এটা বিদেশে গিয়ে এই ধরনের একটা বৈঠক। দর্শক, রাষ্ট্রীয় সফরে কিন্তু গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি লন্ডন সফর করেছিলেন এবং তিনি কিন্তু একটি পুরস্কারও পেয়েছিলেন, আন্তর্জাতিক মানের একটি পুরস্কার তিনি গ্রহণ করেছিলেন। এরপর একটি তার বিরতির সময় এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তিনি কিন্তু একটি বৈঠক করেছিলেন। এটি সবার দৃষ্টিতে কেমন আমি জানি না, এটি কিন্তু খুব যে খারাপ হয়েছিল সেটিও নয়। দেশের স্থিতিশীলতার জন্য কিন্তু বৈঠকটা যে খুব বেশি খারাপ হয়েছিল সেটি নয়, কিন্তু অন্য অন্য দলগুলো কিন্তু এটি ভালোভাবে নেয়নি। এরপরে আমরা দেখতে পেলাম এই বৈঠকের পরে কিন্তু অনেকটাই বিএনপির প্রতি এই অন্তর্বর্তী সরকার ঝুঁকে পড়েছিল এবং বিএনপির মতোই তারা কথা বলছিল। কারণ আমরা ঐক্যমত কমিশন গঠন হওয়ার পরে কিন্তু অনেক তর্ক বিতর্ক আলোচনা হয়েছিল, মতে পৌঁছানো যাচ্ছিল না। কিন্তু লন্ডন বৈঠকের পরে কিন্তু কিছু কিছু মতে আমরা দেখলাম যে মিল হচ্ছে, মতৈক্য আমরা দেখলাম যে সাপোর্ট করছে বিএনপিগুলো, যে মতগুলো দেওয়া হয়েছিল তার পক্ষে কিন্তু বিএনপি যাচ্ছে এবং একটি মতে পৌঁছানোর একটা আভাস আমরা দেখছিলাম। আগস্ট 2025 5ই আগস্ট এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু এই জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন, যেটিতে বাম ঘরানার দলগুলো কিন্তু এটি প্রতিবাদ জানালো, তারা বয়কট করলো এই ঘোষণাকে। এবং কিছু দল এখানে উপস্থিত থাকলেও এনসিপি সহ জামাত ইসলাম কিন্তু পুরোপুরি তারা মতামত জানিয়েছে যে এই ঘোষণা তাদের পছন্দ হয়নি, এই ঘটনাকে তারা সরকারের পছন্দ মতো এবং বিএনপির পছন্দ মতো হয়েছে বলে তারা মত দিয়েছেন। এরপরে আমরা জুলাই সনদ নিয়েও আমরা কথা বলছি। জুলাই সনদ কিছুদিনের মধ্যে হয়তো প্রকাশ পাবে, সেই জায়গাটিতেও কিন্তু বিএনপির প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য দলগুলো কিন্তু এটিতে সায় দেয়নি। অন্যান্য দলগুলো বলছে যে আমাদের নির্বাচনের আগে বিচার এবং সংস্কারকে আসলে ত্বরান্বিত করতে হবে, দৃশ্যমান করতে হবে। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। কিন্তু অন্য দলগুলো কিন্তু প্রাধান্য দিচ্ছে যে জুলাই যে অভ্যুত্থানটা হলো, এখানে যে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, তাদের পরিবারে যে একটা অসহায়তা বোধ করছে পরিবারগুলো, এখনো পর্যন্ত তারা কিন্তু ঝামেলার মধ্যে আছে। ফ্যাসিবাদ সরকার যদি কোনোভাবেই
আবার চলে আসে তাদের অবস্থাগুলো কেমন হবে। তারা নিরাপত্তা চাচ্ছে, কিন্তু অন্তর্বর্তী সরকার সে বিষয়ে ভাবনা না রেখে, সেই বিষয়ে মনোযোগ না দিয়ে কিন্তু তারা একটা নির্বাচন আয়োজনের জন্য জোরালোভাবে পদক্ষেপ গ্রহণ করছে। এবং কিছু কিছু উপদেষ্টাও কিন্তু এইটির সাথে সুর মিলিয়ে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন হতেই হবে। যেমন গতকালকে অর্থাৎ 18ই আগস্ট কিন্তু আইন ও বিচার বিভাগের যে উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তিনি কিন্তু বলেছেন যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা নির্বাচনে তারিখ ঘোষণা করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, আমরাও কিন্তু এই ফেব্রুয়ারিতে যেতে চাই। তাহলে কিন্তু তারা সুর মিলিয়ে কথা বলছেন। এবং পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনিও বলছেন যে আমরা নির্বাচনের বাইরে নই, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। অর্থাৎ তারা নির্বাচনের পক্ষে কথা বলছে, কিন্তু জুলাই আন্দোলনে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে কতজন কথা বলেছেন? তাদের যে হাহাকার এখনো কাঁদে একটি মা, এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন সে একজন মায়ের কথা এখানে কিন্তু আমরা টানতে চাই। মা কিন্তু বলে যে আমি মাঝে মাঝে এখনও কান্নাজড়িত কণ্ঠে আমি উঠে পড়ি, রাতে কিন্তু আমার ছেলেকে আমি ডাকাডাকি করি। আমার ছেলে যে বেঁচে নেই আমি কিন্তু মানতে পারছি না। আমার পরিবারের কিছু সাপোর্ট করতো, আমার স্বামীর পক্ষে একা সংসার চালানো সম্ভব নয়। আমার ছেলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি তিনি কিছু কাজ করতেন, সেই টাকা কিন্তু এই সংসারে সাপোর্ট করতেন। এখন কিন্তু সেই সাপোর্টটি করতে পারছেন না। আমার সন্তান কেন গিয়েছে, আমি তো এখন কৈফিয়ত চাই সরকারের কাছে। আমার সন্তানের জীবনের বিনিময়ে তো আপনারা এই মসনদে বসেছেন, তাহলে আমার বিচারটি, আমার চাওয়া পাকে তাকে প্রাধান্য দিতে হবে। এটি কিন্তু একটি যুক্তিসঙ্গত কথা। কিন্তু দর্শক, এটি কিন্তু বিএনপি বা বিএনপির সমমনা যে 2-4টি রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ভুলেই গেছে যে এরকম একটা আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সে আন্দোলনের ফসল আমরা নির্বাচনে যেতে পারছি। দর্শক, এখন পুরো বিষয়টি কিন্তু একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। এবং জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ এনসিপি তারা কিন্তু বলছে কোনোভাবেই নির্বাচনের পথে হাঁটা যাবে না যতক্ষণ পর্যন্ত না এই বিচার এবং সংস্কার দৃশ্যমান না হবে। কারণ আপনি কার হাতে দেশকে তুলে দেবেন, আমাদের অবস্থা কি হবে? আমরা যে আত্মত্যাগ করলাম সেই আত্মত্যাগের মূল্যায়নটি কোথায় হবে? আমরা তো ধুলায় মিশে যাব। এটির নিশ্চয়তা আগে দিতে হবে, এরপরে নির্বাচন। দর্শক, একটি ঘোলাটে কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে। দেখা যাক আগামী বাংলাদেশ কোন দিকে যায়। কিন্তু এটি কিন্তু যথার্থই বলেছেন, সত্য বলেছেন যে অভ্যুত্থান তৈরি হয়েছে একটি 15-17 বছরের একটি জঞ্জাল থেকে বাংলা মানুষ মুক্তি হয়েছে। সেই মুক্তির পেছনে যে মানুষগুলো কাজ করেছে তাদের কিন্তু ঋণ শোধ করতে হবে, তাদের কিন্তু যথাযথ মূল্যায়ন করতে হবে। না হলে ইতিহাস কি বলে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। সেই জোর জুলুম করে 17 বছর যারা ক্ষমতায় ছিল সেই পরিস্থিতি যদি আবার তৈরি হয় তাহলে কিন্তু আরও একটি গণভ্যুত্থানের জন্য মানুষ অপেক্ষা করবে। বাংলাদেশ কিন্তু শান্তিতে থাকবে না। দর্শক, ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই আগামী আলোচনায়।